আমাদের পরিবেশনার মধ্যে যুক্ত হচ্ছে এক নতুন সংযোজন, 13th Hour Tales অরিজিনালস। এখানে আমরা পাঠ করব আমাদের নিজেদের লেখা কিছু অরিজিনাল স্ক্রিপ্টস তথা গল্প। আজকের গল্পটির ব্যাপারে কিছু বলতে গেলে বলতে হয় চিন্তা ভাবনা। আমাদের চারপাশের ঘটনাক্রম যা আমরা চোখের সামনে উপলব্ধি করি, সেই বিষয়বস্তুগুলো নিয়েই আমরা ভাবনা চিন্তা করি, এবং এই কারণেই আমাদের প্রতিটি কার্যের পেছনেই থাকে কোনো না কোনো কারণ। কি, কোথায়, কিভাবে এবং সর্বোপরি কেন। আর এই কেনর উত্তরটাই খোঁজার জন্য শুনতে হবে আমাদের আজকের পরিবেশনা। কিন্তু তার আগে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, আমাদের কাজ পছন্দ হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরাও সাহিত্যের স্বর্ণখনি খুঁড়ে আপনাদের জন্য নিয়ে আসতে পারি আরও অনেক গল্প। শুনছেন 13th Hour Tales অরিজিনালসের নিবেদন, প্রতীকের লেখা শ্রেষ্ঠত্ব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, পাশে থাকুন। বুদ্ধি আর চালাকির এই খেলায় আজ হেরে গেলেন 2 ঘন্টা 54 মিনিট আগে পর্যন্ত থাকা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নয়, একেবারে শ্রেষ্ঠ দাবাড়ু এই ব্রিটিশ জেসন মার্ফেলো। চেস বোর্ডের দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না জেসন। সামান্য একটি সৈনিক দ্বারা কাটা পড়ে যাওয়া মন্ত্রীটার দিকে তাকিয়ে রাগে, দুঃখে, যন্ত্রণায় চোখে জল চলে এসেছিল তার। কিন্তু হলে বসে থাকা এই বিরাট দর্শক তা দেখতে পায়নি। না দেখতে পেয়েছিল হলের মধ্যে থাকা 33টি ক্যামেরা। দেখতে পেয়েছিল শুধু 2 জন। প্রথমজন হলেন জেসনের থেকে 20 বছরের ছোট, তার সামনের আসনে বিরাজমান প্রতিপক্ষ আজকের এই ইন্টারন্যাশনাল চেস ফাইট লন্ডনের বিজয়ী নব্য ভারতীয় যুবক শ্রীমান অমিত নারায়ণ। আর দ্বিতীয়জন ছিলেন দর্শকের মাঝে তার থেকে 10 বছরের ছোট তার নিজের একমাত্র ভাই রোনান মার্ফেলো। এই দৃশ্য রোনানের চোখেও জল নিয়ে এসেছিল। জেসনের কষ্টটা বুঝতে পারছিল অমিত। 15 বছর আগে যখন জেসন জাপানের কাবুকি চ্যাংকে হারিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করেছিলেন, তখনই তার নামের সাথে পরিচয় হয়েছিল অমিতের। তারপর কত গল্প, কত সুনাম যে সে শুনেছে তার হিসেব নেই। জয় দূরে থাক, কোনোদিন যে এইভাবে তাঁর সাথে বসে দাবা খেলার সুযোগ পাবে, দাবাড়ু হিসেবে এটাই ওর কাছে স্বপ্নের মতো ছিল। 5 বছর বয়স থেকে দাবা খেলছে অমিত, আর আজ তার এই 25 বছরের নিরলস পরিশ্রম ও সাধনার ফল পেয়েছে সে। বাড়ি তথা দেশ থেকে অভিনন্দন বার্তা তার কাছে পৌঁছে গেছে মুহূর্তের মধ্যে। সোশ্যাল নেটওয়ার্কিংয়ে নিজেকে খুব একটা ব্যস্ত রাখে না সে, কিন্তু তবুও আজ সে ব্যস্ত। সমগ্র দেশের মানুষের প্রতিক্রিয়া দেখতে সে উন্মুখ। হঠাৎ দরজায় টোকা পড়ল। খেলা শেষ হওয়ার 2 ঘন্টা হতে চলল। প্রেসের লোকেরা নেই, এবং এই কদিন তারা আর বিরক্ত করবে না কথা দিয়েছে। এরপর তারা আবার পাকড়াও করবে দেশে ফিরলে। ফাঁকা ড্রেসিং রুমেই একটি চেয়ারে বসেছিল অমিত। বলে উঠল, কে? বাইরে থেকে একটি গম্ভীর গলায় আওয়াজ এলো, আমি মিস্টার মার্ফেলোর সেক্রেটারি গোয়েল লিন। ও আচ্ছা, হ্যাঁ আসুন, ভেতরে আসুন, বলল অমিত। দরজা খুলে ভেতরে এলেন গোয়েল। সুঠাম বলিষ্ঠ চেহারা, মুখে চোখে আত্মপ্রত্যয়ের ছাপ পরিস্ফুট। অমিত বলল, বসুন। গোয়েল তার খোলা ডান হাত সামনে তুলে ধরলেন, যার অর্থ হলো এখন থাক। স্যার আপনার সাথে এখনই দেখা করতে চান, একান্তে। আপনি সময় নষ্ট না করে স্যারের ড্রেসিং রুমে চলে আসুন। বলেই প্রস্থান করল গোয়েল। অমিত বুঝতে পারল না যে তাকে কথা বলার জন্য ডাক দিয়ে অনুরোধ জানানো হলো নাকি আদেশ করা হলো। গোয়েল যেভাবে ওর সাথে কথা বললেন তাতে অন্য কোনো লোকের কী প্রতিক্রিয়া হতো জানা নেই, তবে অমিত কিছুই মনে করল না।
ঠান্ডা মাথার ছেলে সে। যদি মারফেলো ওকে আদেশও করে থাকেন তাহলে সেটাও ওর কাছে গর্বের বিষয়। সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেল অমিত। করিডোর দিয়ে হেঁটে মাত্র 4টে রুমের পরেই মারফেলো ড্রেসিং রুম। গোয়েল নেই, রুমের বাইরে দাঁড়িয়ে আছে রোনান মারফেলো। কোনো কথা বলল না সে। অমিতকে রুমে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। সোফায় বসেছিলেন জেসন। সামনে 3/4 খালি হয়ে যাওয়া ব্র্যান্ডেড হুইস্কির বোতল, হাতে ধরা হুইস্কির গ্লাস, চোখ রক্তবর্ণ, দৃষ্টি অমিত নারায়ণের চোখে। আজকের ম্যাচ জেতার জন্যে ভারতীয় মুদ্রায় 8 লাখ ও টুর্নামেন্ট জেতার জন্যে 12 লাখ টাকা তোমায় অফিসিয়ালি দেওয়া হবে। কি তাই তো? নীরবে ওপরে নিচে মাথা নাড়ল অমিত। জেসন বলে চললেন, আমি তোমায় আরো 21 লাখ টাকা দেব, শুধু খেলাটা ছেড়ে দাও। কথাটা শুনেই যেন মাথায় বাজ পড়ল অমিতের। স্তম্ভিত অবাক বিস্ময়ে শুধু তাকিয়ে রইল সে। ওকে ফাইন, আরো 3 গুণ, 63 লাখ টাকা অফার করছি তোমায়, একদম হার্ড ক্যাশ। এই টাকায় তুমি সারা জীবন খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে। খেলা থেকে শুধু অবসরটা নিয়ে নাও। এ কি বলছেন আপনি? আমার এত বছরের সাধনার ফল আজ আমি পেয়েছি, আর আর যে খেলার জন্য এত পরিশ্রম, এত সাধনা, সেই খেলা ছেড়ে দিতে বলছেন আপনি? হ্যাঁ বলছি। কিন্তু কেন? উগ্র কণ্ঠে জেসন বললেন, কারণ একটাই, জেসন মারফেলো হলো পৃথিবীর শ্রেষ্ঠ দাবাড়ু, এবং এবং আমি তো সেই থাকবে, অন্য কেউ নয়। অন্য কেউ তার পথের কাঁটা হলে সেই কাঁটা কিভাবে সরাতে হয় সে ভালো মতো জানে। আছো তো আরো 3 দিন লন্ডনে, 2 দিন সময় দিলাম, 63 লক্ষ টাকা অফার করছি, ভেবে বলো কেমন? কিন্তু একটা কথা মাথায় রেখো যে খেলা তোমায় ছাড়তেই হবে, সে তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন। ডু ইউ গেট ইট? নাও গেট লস্ট। চোখে জল এসে গেছিল অমিতের। কি বলবে কিছুই বুঝতে পারছিল না সে। জেসন মগ্ন অবস্থা ভঙ্গ করে আবার বললেন, কথা বুঝতে পারছো না নাকি? বেরো এখান থেকে। উল্টো দিকে ঘুরে দরজায় হাত দিতেই আবার পেছন থেকে আওয়াজ এলো, আর হ্যাঁ, আমার লোক সবসময় তোমার কাছাকাছি আছে। কোনো চালাকির চেষ্টা করলে ওরা হাত পা ভেঙে দিতে নয়, নিহত করে ফেলে রেখে দিতেই ওরা বেশি বিশ্বাসী। সো বি কেয়ারফুল। বাক্য ব্যয় না করে ঘর থেকে চোখের জল মুছতে মুছতে বেরিয়ে গেল অমিত। তার হৃৎপিণ্ড এখন তীব্র বেগে ধাবমান। দরজার বাইরে 25 হাত দূরে বসে থাকা রোনান মারফেলোকে দেখতেই পেল না সে। অমিত চলে যাওয়ার পরে রোনান দরজা খুলে উঁকি মারল ভেতরে। দেখল 2 হাত মাথায় রেখে কাঁদছে তার দাদা। রোনান বলল, দাদা। দৃষ্টি সিলিংয়ের দিকে রেখেই জেসন বললেন, তুই বাড়ি চলে যা রন, আমার দেরি হবে, আমি আরো কিছুক্ষণ থাকবো এখানে। কথা না বাড়িয়ে বেরিয়ে গেল সে। দাদার এই কষ্ট ভরা মুখ 2 চোখ দিয়ে দেখতে পারছিল না সে। তার দাদা আবেগের বশে এতগুলো কথা অমিতকে বলেছেন ঠিকই, কিন্তু তার কতটা সত্যি শুধু সেই জানে। এই সময়ে দাঁড়িয়ে তার মনে হলো কিছু একটা করতেই হবে, না হলে এই হারের জ্বালায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে তার দাদা। তার কোনো চাকরি নেই, 3 কুলে কেউ নেই, জেসনই তার সব। বাবা মা চলে যাওয়ার পর ছোটবেলা থেকে মানুষ করেছে সে। এখনও তার ভরণ পোষণ করছেন তার দাদাই। তাই ভাই হিসেবে তার কর্তব্য তার দাদার পাশে দাঁড়ানো। তার মনে
আবার শান্তি ফিরিয়ে আনা। 17 নম্বর রিচুয়াল স্ট্রিটের বাড়িতে না গিয়ে সে গেল গোল্ডিন বারে। এটিও রিচুয়াল স্ট্রিটেই। তখন ঘড়ির কাঁটায় রাত 9টা বেজে 10 মিনিট। বেশি ভিড় নেই, তবে সব টেবিলই প্রায় ভর্তি। বেশিরভাগই মদের নেশায় অর্ধচৈতন্য। কেউ কেউ হই হুল্লোড় করছে বন্ধুদের সাথে, কেউ কেউ আবার একলা বসে নিদ্রায় মগ্ন। আবহে বাজছে একলা মধুর পিয়ানো। আর এই সব কিছুর মাঝে একটা গোল টেবিল অধিকার করে বসে আছেন একজন। তার সামনের চেয়ার ফাঁকা। হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে রোনানের দিকে হাসি মুখে তাকিয়েছিলেন সেই ভদ্রলোক, গোয়েল লিন। রোনান সামনে এগিয়ে এসে অধিকার করে বসলো ফাঁকা চেয়ারখানা। প্রথম প্রশ্নটা আসলো গোয়েলের কাছ থেকেই। তোমার দাদা তো সাসেক্সে তোমাদের পৈতৃক বাড়ি যাচ্ছেন আজ রাতেই। তিনি বেরোলেন? আমি তো গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আমি তো এ কথা জানি না। হয়তো তোমার বেরিয়ে আসার পর সিদ্ধান্ত নেন ও আমাকে ফোন করে গাড়ি পাঠাতে বলে। সে যাই হোক, আমাকেও কাল ডেকে পাঠিয়েছেন সাসেক্সে। আমি ভোরেই বেরোবো ঠিক করেছি। বারের পিয়ানো ম্যানের দিকে তাকিয়েছিল রোনান। জানলেন, দাদা খুবই অসুবিধার মধ্যে আছেন। মদের নেশায় আজ অমিতকে তিনি খুন করার পর্যন্ত হুমকি দিয়েছেন। দাদা খুবই কষ্টে আছেন লিন। কিছু কি একটা করা যায় না, যাতে তার মন আবার শান্ত হয়ে যায়? হুইস্কির গ্লাসে ভাসমান বরফের দিকে দৃষ্টি নিবদ্ধ ছিল গোয়েলের। বলল, খুন। কার? বিস্ফারিত কণ্ঠে প্রশ্নটা আসলো অপর পাশ থেকে। পথের কাঁটা। গোয়েলের হাতটা চেপে ধরল রোনান। মুখের সামনে থেকে নামিয়ে রেখে দিল হুইস্কির গ্লাস। তুমি অতিরিক্ত মাত্রায় নেশা করে ফেলেছ লিন। এবার থামো। পাগলের প্রলাপ বকছো তুমি। কে খুন করবে? তুমি? না, তুমি। কি বলছো কি লিন? এ হতে পারে না। কেন? তোমার দাদার প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? আজ এত বছর ধরে তুমি ওর দয়ায় আছো। আজ ওর এই অবস্থায় ওর পাশে দাঁড়ানোর উপায় একটাই, অমিত নারায়ণের খুন। যা করতে হবে তোমাকেই। ভাবো একবার রন, তোমার দাদার অজান্তেই যদি অমিত তার রাস্তা থেকে সরে যায়, তাহলে তোমার দাদা কতখানি শান্তি পাবেন। আর যদি না করতে চাও তাহলে বলো, তোমার কাছে এর থেকে ভালো আর কি উপায় আছে? আতঙ্কিত ও বিস্মিত কণ্ঠে কিছুক্ষণ ভেবে চোখ বন্ধ করল রোনান। তারপর বলল, কিভাবে? হাসল গোয়েল। কাল ফোনে বলবো। একটু খোঁজ খবর নিতে হবে। আজ চলি। শুভরাত্রি। সতেরো নম্বর রিচুয়াল স্ট্রিটের বাড়িতে নিজের বিছানায় শুয়েছিল রোনান। ভালো লাগছিল না তার। তার মনের অতল গভীরে অনেক ভাবনা চিন্তা একসাথে জট পাকিয়ে যাচ্ছিল। ঘর অন্ধকার, আর তার চেয়েও বেশি অন্ধকারের দিকে পা বাড়াতে চলেছে সে। লন্ডনের ভেজা রাস্তার স্ট্রিট লাইটের আলো জানালা দিয়ে এসে পড়েছে রোনানের মুখে, যা ঘরের কটকটে অন্ধকারকে কিছুটা লাঘব করেছে। ঘরের মধ্যে এক অদ্ভুত আলো ছায়ার খেলা। ব্যাপারটা লক্ষ্য করল রোনানও। আলোর ভাগ খুবই কম। অন্ধকারটা যেন গ্রাস করে নিচ্ছে এই আলোকে। কখন যে সে ঘুমিয়ে পড়েছিল তা তার মনে ছিল না। ঘুমটা ভাঙল সেলফোনটা রিং হতেই। নিদ্রামগ্ন চোখে টাইম দেখল সে। 8টা বেজে 15 মিনিট। গোয়েল ফোন করেছে। কি সুপ্রভাত, এখনো ঘুমোচ্ছ নাকি? না না, বলো। তোমার দাদা আজ সন্ধ্যায় বাড়ি ফিরবেন, বুঝেছো? তা
কি জন্য গিয়েছিলেন ওখানে তিনি? আর তোমাকেই বা কি জন্য ডেকেছিলেন? সেসব কথা পরে হবে। তোমার দাদা সত্যিই কষ্টে আছেন। নারায়ণের একটা ব্যবস্থা না করলে এই অসুখ সারবে না। তাই যা বলছি মন দিয়ে শোনো। অমিত পরশু দেশে ফিরে যাবে, তাই যা করার আজই করতে হবে। হোটেল ওয়েলমোরে উঠেছে ও। আজ সন্ধ্যাতে রুমেই থাকবে। আর ভারতীয় বলেই কিনা জানি না, দক্ষিণের জানলা খুলে রাখার একটা বড় অভ্যাস আছে লোকটার। আর জানলার বাইরেই রয়েছে একটা বিরাট মেপেল গাছ। গাছে উঠে পড়তে পারলে ওর দুটো রুমই দেখা যাবে। সন্ধ্যার সময় ডাইনিং এ বসে ও। আর তখনই একটা লক্ষ্যভেদী গুলি, আর সব শেষ। চুপচাপ কথাগুলো শুনছিল রোনান। বলল, কেউ দেখতে পেলে? পাবে না, ওটা হোটেলের পেছনের দিক, লোক থাকে না ওদিকে। আর পিস্তল? ব্যবস্থা করেছি। আমি সাসেক্স থেকে বেরিয়ে এসেছি। দুপুরে তোমার বাড়িতে মিট করছি। বাই। ফোনটা কান থেকে নামিয়ে রাখল রোনান। তার হৃদস্পন্দন আবার জোরে দৌড়তে শুরু করেছে। হাতটা কপালে রাখল সে। গরম, জ্বর এসেছে, খারাপ লাগছে। দুপুর অবধি অপেক্ষা করা ছাড়া এখন কোনো কাজ নেই তার। এক মুহূর্তের জন্য মনে হলো কাজটা সে পারবে না, কিন্তু পর মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল তার দাদার মুখখানা। এই বয়সে এত টেনশন করলে, কষ্ট পেলে যদি তার দাদার কিছু একটা অঘটন ঘটে যায় তাহলে কি হবে? আরে দাদা দূরস্থান, তার নিজের অবস্থা কি হবে? না 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 না, এই কাজ তাকে করতেই হবে। আবার বিছানায় গা এলিয়ে দিল সে। কাঁটায় কাঁটায় 12টার সময় গোয়েল এসে হাজির হলো। কি, পারবে তো বন্দুক চালাতে? ও অভ্যেস নেই, তবে ছোটবেলায় এয়ার রাইফেল দিয়ে অনেক পাখি মেরেছি। বেশ বেশ, তাতেই হবে। বেশি দূরত্বের লক্ষ্যভেদ করতে হবে না বলেই মনে হয়। এই না, ফুল লোডেড, সাবধান। এই বলে ওভারকোটের ভেতর থেকে বার করলো একটি কালো পিস্টল। আর গাছে উঠতে অসুবিধা নেই তো? না না। ঠিক আছে। আর গুলির আওয়াজের কথা ভেবো না। হোটেলের পেছনের দিকটা নিরিবিলি হলেও সামনে ট্রাম, বাস আর মানুষের কোলাহলে ও শব্দ কানে যাবে না। কাজ হয়ে যাওয়ার পর দেওয়াল ডিঙিয়ে পেছনের রাস্তায় আসবে, তারপর হেঁটে হোটেলের সামনে আসবে। আমি থাকবো, কেমন? ঠিক আছে। এই বলে সম্মতি জানালো রোনান। তারপর আর কোনো কথা নয়, সবাই চুপ। ঘড়ির কাঁটায় তখন সন্ধে 7টা। 5 স্টার হোটেল ওয়েলমোরের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল রোনান। কিছুক্ষণ পরে তন্দ্রা কাটিয়ে উঠে হোটেলের পেছনের দিকে যাওয়ার রাস্তাটা ধরল সে। ভাবতেও অবাক লাগে, 5 স্টার হোটেল, অথচ তার পেছনের দিকটা এতটা নিরিবিলি, যেন বহুকাল কোনো মানুষের পা পড়েনি এই রাস্তায়। শুধু অন্ধকারের সাথে যাদের বন্ধুত্ব, অন্ধকারে যাদের চলাফেরা, তারাই একমাত্র এই পথের অধিকারী। পেছনের দেওয়ালটা টপকাতে বেশি বেগ পেতে হলো না রোনানকে। এটা একটা বড় লন। এবার সে বুঝলো এদিকে লোকের যাওয়া আসা এত কম কেন। কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই এটা এখন নো এন্ট্রি জোন। আর একটুও সময় নষ্ট করলো না সে। সঙ্গে সঙ্গে সামনের মেপেল গাছটার দিকে ছুটে গেল। গুঁড়ি শক্ত করে ধরে উপরে উঠতে লাগলো। একটু উপরে উঠতেই সামনে 3টে খোলা জানলা দেখতে পেল সে। দ্বিতীয় তলার এই 3টে জানলাই খোলা, যার মধ্যে 2টিতে আলো জ্বলছে, আর একটাতে ঘুটঘুটে অন্ধকার। ডান দিকের জানলাতে পর্দা ফেলা, বোধহয় বেডরুম। আর সামনের জানলাতে পর্দা আলতো করে ওঠানো, যার ফলে সামনের সোফায় বসে থাকা ভদ্রলোকের মুখ বাদে বাকি শরীরটা দেখা যাচ্ছে। অমিত নারায়ণ। সামনে খোলা দাবার বোর্ড, আর তার পাশে রাখা আর একটা জিনিস, যেটির উপস্থিতি অবাক করল রোনানকে। একটা
কালো কুচকুচে Colt.45 পিস্টল। সে ভাবল হয়তো আত্মরক্ষার্থে পাশে রেখেছে অমিত। আর সময় নষ্ট করল না রোনান। তৎক্ষণাৎ ক্ষিপ্র হস্তে বন্দুক কুঁচিয়ে ধরে ট্রিগারে চাপ দিল সে, এবং সঙ্গে সঙ্গেই উপুড় হয়ে দাবার বোর্ডের উপর পড়ে গেল সামনে বসে থাকা মূর্তি। কিন্তু বিস্ময়ের তখনই শেষ ছিল না। সঙ্গে সঙ্গে অন্ধকার খোলা জানলার ভেতর থেকে কে যেন একটা হালকা শীষ দিয়ে উঠল। মুহূর্তের মধ্যেই অনেকগুলো চিন্তা খেলে গেল ওর মাথায়। একটুও সময় নষ্ট না করে সামনের অন্ধকার জানলার দিকে বন্দুক তাক করলো, কিন্তু ট্রিগারে চাপ দেওয়ার আগেই চোখ বন্ধ হয়ে গেল তার। আর্তনাদ করে গাছ থেকে মাটিতে লুটিয়ে পড়ল সে। খবরটা বেরিয়েছে পরের দিন সকালে লন্ডন টাইমসের ফ্রন্ট পেজে। গোয়েল লিনের ঘরে বসে খবরটা পড়ছিল জেসন মার্ফেলোর উকিল জেম অসবর্ন। দশকের শ্রেষ্ঠ দাবারু জেসন মার্ফেলোর খুন, শোকার্ত গোটা বিশ্ব। গতকাল লন্ডনের ওয়েলমোর হোটেলে ইন্টারন্যাশনাল চেস ফাইট লন্ডনের বিজয়ী শ্রী অমিত নারায়ণের সঙ্গে দেখা করতে যান তিনি। ঠিক এমন সময়েই অঘটনটি ঘটে। সামনের খোলা জানলা দিয়ে গুলি ছুটে এসে লাগে তার বুকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গুলিটি এসেছিল জেসন মার্ফেলোর নিজের স্নেহের ভাই রোনান মার্ফেলোর বন্দুক থেকে। তবে জেসনও যোগ্য জবাব দেন। আত্মরক্ষার্থে তার কাছেও ছিল একটি পিস্তল। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগেই তিনি গুলি চালান এবং গুলিটি গিয়ে লাগে রোনান মার্ফেলোর মাথায়। একটি অবর্থ হেডশট এবং সঙ্গে সঙ্গে প্রাণ হারান রোনান। রোনানের মাথায় যে গুলিটা আটকে পড়েছিল তা যে জেসনের বন্দুক থেকেই চলেছিল তাতে কোনো সন্দেহই নেই পুলিশের। বন্দুকটি 6টি গুলির খোপের মধ্যে একটি মাত্র ফাঁকা ছিল। অমিত নারায়ণ এ প্রসঙ্গে বলেন, গতকাল মদ্যপ অবস্থায় উনি আমার সাথে একটু খারাপ আচরণ করেন এবং কিছু খারাপ কথাও বলেন। তবে পরের দিন ভোরেই ফোন করে ক্ষমা চেয়ে নেন ভদ্রলোক। দেখা করতে চেয়েছিলেন আমার সাথে, বলেছিলেন আজকের সন্ধেটা তিনি আমার সাথেই কাটাতে চান। তার কোনো সিকিউরিটি নেই, তাই আত্মরক্ষাতে একটি পিস্তল সবসময় তিনি সঙ্গে রাখেন। কে অবশ্য তা জানেও না। তাতে আমার কোনো অসুবিধা হবে কি না আমি আর কথা বাড়ালাম না। তবে আমার একটু সান্ধ্য ভ্রমণে যাওয়ার বাতিক আছে, সে কথা আমি তাকে বলিও। তিনি বলেন কোনো অসুবিধা হবে না, তিনি অপেক্ষা করবেন। আমিও রাজি হয়ে যাই। 7:30 নাগাদ ঘরে ফিরে দেখি এই অবস্থা। কেন জেসনকে খুন করতে চেয়েছিল তার ভাই, এরা খতিয়ে দেখছে পুলিশ। তবে সম্পত্তির লোভেই এই খুন, এটাই ভাবছে পুলিশ। শুধু কি তাই নাকি আরও অন্য কিছু, তার তদন্ত জারি রেখেছে পুলিশ। মার্ফেলোর পরিবারে আর কেউ এই পৃথিবীতে নেই, কোনো শরিকও নেই। তুমি জেসন মার্ফেলোর অনেক কাছের লোক, তাই তাদের অবর্তমানে এত বড় সম্পত্তির মালিকানা তোমার ওপরেই বর্তাচ্ছে। কে পারবে সামলাতে? সম্পত্তির পরিমাণটা যদি... কথাটা শেষ করলো না গোয়েল। মার্ফেলোর এস্টেটের মোট মূল্য প্রায় 325 কোটি পাউন্ডের কাছাকাছি। এই কথা শুনে চুপচাপ বসে রইল গোয়েল। এবার নাও এই 2 জায়গায় সই করে দাও, বললেন অসবর্ন। বাক্যবায় না করে চুপচাপ সই করল গোয়েল। মিস্টার লিন, আমি তাহলে এখন আসি। বাই বাই। বলে বেরিয়ে গেলেন উকিল মহাশয়। ওনার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আরেকজন অতিথির আগমন ঘটল গোয়েল লিনের বাড়িতে।
পরনে ওভারকোট, কালো প্যান্ট, কালো শু, মাথায় হ্যাট আর চোখে গোল্ডেন স্টিক ফ্রেমের কালো সানগ্লাস। ঘাড় নিচু করে যে ভদ্রলোক ঢুকলেন তাকে এখন পৃথিবীর প্রত্যেকটি মানুষ চেনে, অমিত নারায়ণ। ভুলে যেও না লিন, মোট প্রাপ্তির হাফ শেয়ার তুমি আমায় দেবে বলেই তোমার প্রস্তাবে রাজি হয়েছিলাম আমি। নইলে কখনোই এ কাজ অন্য কেউ করতো না। একটা জলজ্যান্ত মানুষ খুন করে জানালা থেকে নিচের বালিতে ঝাঁপ দিয়ে দেওয়াল টপকে শান্তিতে হোটেলে ফিরে আসতে বুকের পাটা লাগে, মাথা ঠান্ডা রাখতে হয়। আর কেউ করতো কি এ কাজ? আমি কিছুই ভুলিনি নারায়ণ। বসো। কেউ জানে তুমি কোথায় বেরিয়েছো? না, কেউ জানে না। হুইস্কি চলবে? চলবে। বলেই পাশে রাখা সিঙ্গল সোফাটা অধিকার করে বসলো অমিত। গোয়েল হুইস্কির গ্লাসটা বাড়িয়ে দিল অমিতের দিকে। দুবার গ্লাসে চুমুক দিয়ে অমিত বলল, হ্যাঁ, তোমার মাথা কিছু আছে বলতে হবে। তবে জেসন তো গুলি চালাননি, তাহলে তার তার বন্দুকের একটা গুলি কোথায় গেল? নিঃশব্দে জামার পকেট থেকে একটি রক্তাক্ত গুলি বের করে সামনে রাখলো গোয়েল। বলল, পাখি মারার জন্য শুধু এয়ার রাইফেল ব্যবহার করা এই কথা ভুল। পরশু রাত অব্দি তোমার উপর রেগে ভূত হয়েছিল জেসন, কিন্তু ওর পৈতৃক বাড়িতে গিয়ে ওর মনের পরিবর্তন হয়। ভুল যে একটা হয়েছে বুঝতে পারে সে, তোমায় ফোন করে আর দেখা করতে চায়। আমি পাশেই ছিলাম, পুরো ব্যাপারটাই শুনি। ওর ফোন থেকেই আমি তোমার কন্ট্যাক্ট নম্বর পাই। আর দুপুরের কিছু আগে একটা বুনো হাঁসকে জেসনের বন্দুক দিয়ে গুলি করে মারে। জেসন আমার শিকারি হাতে উচ্ছ্বাসিত প্রশংসাও করেছিল। গুলিটা আমি নিয়ে আসি। আমার বাড়িতে দুটো বন্দুক ছিল, যার একটাই কোল্ড পয়েন্ট 45, যা দিই তোমাকে, আর আরেকটা ঠাকুরদার আমলের পিস্তল, যা আমি দিই রন। তারপর যা হয় তুমি জানো। যেহেতু জেসন সামনের দিকে মুখ করে বসেছিল, তাই একটু অসুবিধা হতে পারত, কিন্তু সে কথা ভেবে আর এখন আর কাজ নেই। লোকটাকে পুজো করতাম আমি, কিন্তু সেদিন যেভাবে আমায় অপমান করলো, এত কথা শোনালো, তাতে ওর এটাই প্রাপ্য ছিল। বাহ, কি সুন্দর দুটো খুন করে ফেললে, আর লোকে জানতেও পারবে না। সাবাস, তোমার বুদ্ধির তারিফ করতেই হবে। নিঃশব্দে ডান বামে মাথা নাড়ল গোয়েল। দুটো নয়, তিনটে। মানে আর কাকে খুন করেছো? চেঁচিয়ে উঠল অমিত। গোয়েল লিনের মুখে হিংস্র হাসি ফুটে উঠল। সঙ্গে সঙ্গে অমিতের হাত থেকে অর্ধেক ফাঁকা হয়ে যাওয়া হুইস্কির গ্লাসটা পড়ে গেল মাটিতে। বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। মাথায় যেন বিরাট একটা হাতুড়ি দিয়ে আঘাত করছে কেউ। তার মুখ দিয়ে লালচে তরল বেরিয়ে এলো। মেঝের উপর বসে ঘাড় সোজা করে তাকালো সে গোয়েলের দিকে। হাসি মুখে শান্ত গলায় গোয়েলিন বললেন, হে সর্বশ্রেষ্ঠ দাবারু, আমার বুদ্ধির প্রশংসা করছিলে তাই না? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথাটা শোনোনি কোনোদিনও? শুনছিলেন প্রতীকের কলমে 13th Hour Tales অরিজিনালসের গল্প শ্রেষ্ঠত্ব। জেসন মারফেলোর চরিত্রে নিবেদন, রোনান মারফেলোর ভূমিকায় বিপ্রতীপ, গোয়েল লিন ঋদ্ধি, জিম অসবর্ন সুমিত, গল্প পাঠে প্রতীক, অমিত নারায়ণ ও গল্পের সূত্রধার আমি পার্থ।
শব্দগ্রহণ ও আবহ সঙ্গীত প্রতীক, পোস্টার ডিজাইন মোনালিসা, সম্পাদনা নিবেদন, পরিচালনা প্রতীক। গল্পের কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। আমাদের সাথে যোগাযোগ করার জন্য মেইল করতে পারেন আমাদের অফিসিয়াল ইমেল আইডি official.13thourtales@gmail.com এ। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্প পছন্দ হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন দেশে বিদেশে আপনাদের কাছের মানুষদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন আর শুনতে থাকবেন 13th Hour Tales। নমস্কার।